সন্ধ্যা থেকেই তুমুল বৃষ্টি, আর বৃষ্টি হলে অভির হৃদয়ে উষসী এসে ঝড় তুলে। সে নিজেই মনকে আটকাতে পারে না কিছুতেই। তার শরীর কিছুটা সুস্থ হয়েছে। লাবণ্য এত যত্ন নিয়েছে যে কঠিন রোগও হার মেনে নিয়েছে। বৃষ্টি এই আবহাওয়ায় স্যুপ নিয়ে এলো লাবণ্য। গরম গরম স্যুপ মুখে দিচ্ছে অভিরাজ। লাবণ্য, তুই কি আজকাল খাবারে কম লবণ দিচ্ছিস? না তো। এত পাঞ্ছে লাগছে কেন? ওষুধের প্রভাব আর শারীরিক অসুস্থতার জন্যই খাবারের স্বাদ পাচ্ছিস না। ভুল বললি। ভুল? বৃষ্টির রাতে উষসীর এইটু স্যুপ না পেলে আমার মন ভরতো না। আজও তেমনই লাগছে, এখনো তাজা সব অনুভূতি। হতাশ হয়ে তাকালো লাবণ্য। অভিরাজের প্রতিটা বাক্যে উষসী সে এই বিষয়ে আলাপ করল না। আর অসুস্থতার জন্যেই ঘৃণা সবটুকু স্যুপ শেষ করলো অভিরাজ। তারপর বারান্দায় এসে বৃষ্টি দেখতে লাগলো। অতীত হসপিটালের কাজ শেষ করে ফিরতে বেশ রাত হয়ে গেল। বাইরে পরিবেশও ভালো নয়, বৃষ্টির কারণে বেশ ভোগান্তি গিয়েছে। লাবণ্য নিজের আগে অভিরাজের মাথা মুছতে লাগলো। তোরা তো কেয়ারের জন্যই সবাই ভাবে আমাদের মাঝে কিছু আছে। ভাবু, উষসী কি ঘুমিয়ে পড়েছে? সবই 10টা বাজে, মেয়েটা এত দ্রুত ঘুমাবে না। ওকে আমার ঘরে পাঠিয়ে দিস, একটা জিনিস আছে। সোফায় শুয়ে আছে কোকো। এই আবহাওয়ায় তার ঘুমটা বেশ ভালো হয়। কোকোকে কোলে তুলে নিল অভি। তোর বন্ধুকে রেখে ঘুমাচ্ছিস কোকো? তুই তো ভারী দুষ্টু। মিউ মিউ করে উঠল বিড়ালটি। পিঠে হাত বুলিয়ে দিচ্ছে অভিরাজ। আগে থেকেই কোকোর খাবার তৈরি করা ছিল, সেটা খেতে দিয়ে নিজ ঘরে এসেছে ফ্রেশ হতে। অমন সময় একটা হুলুস থুলুস লেগে গেল। বাড়িতে নেই উষসী, নেই ঈশানও। দারোয়ানের সাথে কথা বলে জানতে পারলো সন্ধ্যার দিকে দুজনে বেরিয়েছে। বাড়ির সবাই ছোঁয়ার বিয়ে নিয়ে ব্যস্ত, তাই কেউ খেয়াল করেনি। অভিরাজের ললাটে চিন্তার রেখা। লাবণ্য ঈশানকে কল করেও পাচ্ছে না, বারবার লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এদিকে অভিরাজের শরীর কাঁপছে। মেয়েটিকে একদমই আড়াল করতে চায় না সে। অনেকক্ষণ চেষ্টার পর ঈশানের ফোনে কল লাগলো। খুব একটা কথা বলতে পারল না। যতটুকু বুঝলো ওরা বৃষ্টিতে আটকে গেছে, গাড়ি নিয়ে বের হয়নি, আর আশেপাশে এখন গাড়িও নেই। ঝড়ের পরিমাণ বেড়ে গেছে। অভিরাজ তখনই বের হতে গেল। এখন কোথায় যাচ্ছিস তুই? রাত 11টা বাজে মা। ড্রাইভারকে পাঠাচ্ছি, তুই শান্ত হয়ে বস। না মা, আমি না গেলে হবে না। অভি বাবা শোন। ওকে যেতে দাও, বড় আম্মু জানোই তো কেমন জেদি। এই ঝড়ের মধ্যে উন্মাদের মতো গাড়ি চালাচ্ছে অভিরাজ। এর মধ্যেই রেডিওতে বিপদ সংকেত দেওয়া হচ্ছে। উত্তরের হাওয়া ভীষণ অশান্ত, হুট করেই উঠেছে ঝড়টা। আধ ঘন্টার পর 10 মিনিটেই পৌঁছে গেল অভিরাজ। এসে দেখলো ভিজে একাকার উষসী। তার শরীরে লেপ্টে আছে পাতলা ফরকটি। ঝড়ের রাতে সোডিয়ামের আলোতে উন্মুক্ত হাঁটু অনেক বেশি আকর্ষণীয় লাগতে। তার বাদামি রঙা চুল যেন পিনাট বাটার। এই সময়ে অভির ভেতরটা রাগে উত্তপ্ত হলেও সে কিছু বলল না। দুজনকে নিয়ে বাড়ি ফিরল। তারপর সোজা চলে গেল নিজ ঘরে, একটা কথাও বলেনি। উষসী এত শত না বুঝলো ব্যাপারটা ধরতে পারল ঈশান। তার ধারণা সঠিক হলে বিষয়টা মন্দ হয় না। 48 ঘন্টা উষসীর সাথে দেখা হয়নি অভিরাজের। ইচ্ছে করেই 2 দিন বাড়ি ফেরেনি সে। লাবণ্যর কাছে এ বিষয়ে প্রশ্ন করতেই বিব্রত বোধ হচ্ছে। কোকোকে নিয়ে সারাক্ষণ ঘরে বসে থাকে সে, ঘুমিয়ে থাকে, নয়তো বারান্দায় বসে দোলনায় দোল খায়। এই 2 দিনে উষসীর শারীরিক সৌন্দর্য কিছুটা কমে এসেছে। তার চোখে কঠোরে ঢুকে গিয়েছে। সেদিন রাতের পর অভির অভিমান রাগ কিছুই স্পষ্ট ছিল না ওর নিকট। তবে 48 ঘন্টার উপলব্ধি করেছে এই নীরব ঝড়। ছেলেটা তার ওপর রেগেই এমনটা করেছে। অভিকে না দেখতে পেয়ে উষসীর সময় যাচ্ছে না। ছেলেটার সাথে একটু কথা বলার জন্য মন আনচান করছে তার।
অথচ একটা সময় পর কারো সাথেই দেখা হবে না তার। সবাই এত আপন হয়ে যাচ্ছে যে উষসী পুরোপুরি ভেঙে পড়ল। লুকিয়ে কান্না করলো কিছু সময়, নিচে নেমে এসে দেখলো ছোঁয়ার শ্বশুরবাড়ি থেকে লোক এসেছে। অন্য পাশে প্যাকিং ব্যাগে লাগাতার প্যাক করছে ঈশান। তার এই দুঃখের কারণ খুব করে অনুভব করলো উষসী। পাঞ্চ করলে দুঃখ কমে? সবারটা তো জানি না, তবে আমার কমে। আমি ট্রাই করতে চাই। তোমার এই নরম তুলতুলে হাত আমার পাঞ্চ ব্যাগে পড়লে পাঞ্চ ব্যাগও লজ্জায় মুখ লুকাবে। এমন করে কেন বলো? জানোই না আমার উপর কি ঝড় উঠেছে। ঝড়? হিয়া ঝড়। লেট মি টেল ইউ ব্রো, 2 দিন ধরে বাড়ি নেই, কারণ আমি তোমাকে রাতে নিয়ে বেরিয়েছিলাম আর বৃষ্টির রাতে তোমাকে নিয়ে বাইরে ছিলাম। ব্রো আমাকে চোখের ইশারাতেই সব বুঝিয়ে দিয়েছে। কি বুঝিয়েছে? এই যে তোমাকে ব্রো কতটা ভালোবাসে। একেবারে ধূপ করে উঠল উষসীর বুক। সে সাথে সাথে আশেপাশে তাকালো। ঈশান মৃদু হেসে বলল, কাউকে বলবে না, একটা সিক্রেট বলি। ব্রো ইজ ইন লাভ উইথ ইউ। ইউ নো হোয়াট? এটা আমি আর ব্রো ছাড়া কেউ জানে না। ইট ইজ ভেরি সিক্রেট, মনে রাখবে কিন্তু। মাথা দুলালো উষসী। সে 15 বছর বয়সী একটা কিশোরী। বাংলাদেশের সংস্কৃতির মধ্যে বড় হয়নি। এখনকার মানুষের চোখে ভাষা বুঝতে অসুবিধা হয়। তবে এই মুহূর্তে তারও মনে হচ্ছে অভি তাকে ভালোবাসে। আসলেই কি তেমন? 51তম ঘন্টায় এসে অভিকে দেখতে পেল উষসী। ছেলেটার গাড়ি দেখতে পেয়েই ছুটে এসেছে সে। সরাসরি চোখাচোখি হলো দুজনার। খুব ভোর এখন। ওর ফোঁটা দুটি চোখ, নরম তুলতুলে গাল আর এলোমেলো চুল। অপেক্ষা করার মতো শক্তি কিংবা ইচ্ছে কোনোটাই নেই অভিরাজের। সে মৃদু হেসে বলল, কেমন আছো উষসী? এ প্রশ্নে উত্তর দিল না মেয়েটি, উল্টো প্রশ্ন করল, আপনি রাগ করেছেন? রাগ করেছি? কে বলেছে? না হলে বাড়ি কেন ফিরেননি? অনেক চাপ ছিল বাবা, জানি তো হসপিটাল সামলানো মুখের কথা নয়। এর আগেও তো চাপ ছিল, তখন তো এমন করেনি। সত্যি এবার বেশি চাপ ছিল। উষসীকে বোঝানো গেল না। সে ভীষণ আদুরে একটি মেয়ে। হাতে থাকা ব্যাগপত্র টেবিলে রেখে মেয়েটির গাল স্পর্শ করল অভিরাজ। কি হয়েছে জেদি মেয়ের? মিস্টার রাগী রাগ করেছে। তাহলে তো জেদি মেয়ে জেদ করার কথা, কিন্তু জেদি মেয়ে তো কান্না করছে। কারণ জেদি মেয়ে এখন ভালো হয়ে গেছে। ভালো মেয়েরা বুঝি কান্না করে? না, ভালো মেয়েরা শুধু কষ্ট পায়। উষসী নাক টেনে উত্তর করছিল। অভিরাজের বেশ খারাপ লাগছে। মেয়েটির কপালে থাকা চুল গুটিয়ে দিল সে। আচ্ছা বাবা, রাগ করছি না। সেদিনের জন্য সরি, আর কখনো যাব না। যাওয়া তো সমস্যা নয় উষসী, সমস্যা হচ্ছে ঝড়ের রাতে বাইরে থাকা। জানো তো কত রকমের সমস্যা অপেক্ষা করে। সরি। দুঃখ প্রকাশের কিছু নেই। আমি ভুলে যাই তুমি একটা বাচ্চা। বাচ্চা না, আমি বড় মানুষ। ঠিক আছে, বড় মানুষ। এবার আমার সাথে আসেন তো দেখি। মেয়েটিকে সাথে করে নিজের রুমে এলো অভিরাজ। ঈশানের বলা তথ্যগুলো খুব করে মনে করছে উষসীর। সেই থেকে সে খুব বেশি উতলা হয়ে আছে। তার আচরণে ও কেমন যেন পরিবর্তন এসেছে। অভিরাজের সামনে বাচ্চাদের মতো করতে ইচ্ছে করছে। অভির গায়ের কোটটা খুলে রেখে বলল, তুমি কি কান্না করেছো? উষসী এবার স্বীকার করে নিল সে সত্যিই খুব কেঁদেছে। অভি কিছুটা ঝুঁকে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। কান্না করার কিছু হয়নি বোকা, তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে। গুড নিউজ? তোমরা যেই লোকের আন্ডারে ঢাকা সিটিতে এসেছো তার ঠিকানা পাওয়া গেছে। এটা সত্যি দারুণ একটা সংবাদ। অথচ বিন্দুমাত্র খুশি হতে পারছে না উষসী। তার মনে হচ্ছে যতদিন পেরোচ্ছে অভির থেকে দূরত্ব তত সরতে হচ্ছে। তার মনে হচ্ছে যতদিন পেরোচ্ছে অভির থেকে তত দূরে সরতে হচ্ছে। এভাবে চললে সে সত্যিই মরে যাবে সে। তার ভেতরে যে অনুভূতি করা নাড়ছে তা ক্রমশই ভয়ঙ্কর হচ্ছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।